স্বামীর সামনে দিয়ে আমি যখন আমার প্রাক্তনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন অশ্রুসিক্ত নয়নে তাকানো ছাড়া কোনো উপায় ছিল না আমার স্বামী। দীর্ঘ 4 বছর সংসার জীবন পার করে বিচ্ছেদ ঘটে আমাদের। নিঃসন্তান আমি প্রেমিক পুরুষের হাত ধরে পাড়ি দেই নতুন জীবনে। সাল তখন 2010, মাস জ্যৈষ্ঠ। কাঠফাটা রোদে কলেজ থেকে বাড়ি ফিরতেই দেখি অনেক লোকের সমাগম আমার বাড়িতে। বাড়িতে প্রবেশ করা মাত্রই দুজন মহিলা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলতে লাগলো। সেদিকে পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি, মায়া নাম আমার। লোকে বলতো নাম মায়ার পাশাপাশি আমার মুখশ্রীতেও ছিল অসীম মায়া। সে মায়াতেই ডুবেছিল আমার প্রাক্তন প্রেমিক রায়ান। দীর্ঘ 3 বছরের সম্পর্ক ছিল আমাদের। এরপর এরপর মা বাবার ইচ্ছেতে উচ্চবিত্ত ঘরে বিয়ে হলো আমার। সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র মার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হই আমি। আমার বাবা ছিলেন ভীষণ রাগী। তার কথার অবাধ্য হওয়া মানে মায়ের জীবনে অশান্তি ডেকে আনা। আমি হয়তো পারতাম রায়ানের হাত ধরে সুখের জীবনের খোঁজে পাড়ি দিতে, কিন্তু সেই রাগ গিয়ে পড়তো আমার মায়ের উপর। তাই একান্তই মায়ের কথা ভেবে 3 বছরের ভালোবাসা প্রত্যাখ্যান করে নসিবকে মেনে নেই। রায়ানকে যেদিন ছেড়েছিলাম, ছেলেটি ফোন দিয়ে অনেক অনুরোধ করেছিল তাকে না ছাড়তে, কিন্তু শুনিনি আমি। পরিশেষে একটা কথাই বলেছিল রায়ান, কোনো দিনও সুখী হতে পারবে না তুমি। কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। তার কথার মানে হাড়ে হাড়ে বুঝেছি আমি এই 4 বছরে। বেশ ধুমধাম করেই বিয়ে সম্পন্ন হয় আমার। বরযাত্রী হিসেবে ছিলেন 150 জন। বড়লোক পরিবারের সব বড় বড় কারবারি। প্রাইভেট কারে স্বামীর 3 জন ভাগ্নি সহ আমি ও আমার স্বামী বসলাম। মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিলাম ভেবে কান্না করছিলাম খুবই। ভাগ্যকে মেনে নিতে ভীষণই কষ্ট হচ্ছিল। এমন সময় স্বামী সারহান আমার কানের কাছে ফিসফিস করে বলল, আসার সময় তোমার বাবা তোমার ব্যাগে কি গুজে দিচ্ছিল? সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা বিচলিত হলাম। পরক্ষণে স্বাভাবিক ব্যাপার ভেবে মেনেও নিলাম। সে সময় উত্তর দেওয়ার মতো মনোবল ছিল না আমার মাঝে। তাই তো নিজের হ্যান্ডব্যাগটি স্বামীর হাতে তুলে দিলাম। সে তড়িঘড়ি করে চেক করে দেখলো 1000-5 টাকা। টাকাটি দুবার গুনে আবার আমার ব্যাগে ঢোকালো। বলল, ব্যাগটি আমার কাছেই থাক। তুমি নতুন বউ, সবাই টানা হেঁচড়া করবে, দেখাদেখি করবে, টাকাগুলো হারিয়ে ফেলতে পারো। সে সময় সারহানের কথাটি ঠিক মনে হলো আমার কাছে। শ্বশুরবাড়িতে পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই স্বামী চলে গেল তার বন্ধুদের সঙ্গে। আমি দাঁড়িয়ে রইলাম একা। মধ্যবয়স্ক এক মহিলা এগিয়ে এলো আমার নিকট। চামচ নিয়ে মুখে চিনি ও পানি দিয়ে বরণ করে নিল আমায়। ভীষণই আশ্চর্য বোধ করলাম। শুনেছি নতুন বউদের নানা রকম মিষ্টি সহ শরবত দিয়ে বরণ করে নেন শাশুড়িরা, কিন্তু আমার বেলা চিনি আর পানি দেখে কিছুটা মনক্ষুণ্ণ হলো। ভাবলাম সময় স্বল্পতার জন্য হয়তো আয়োজন করতে পারেনি। সামান্য বিষয় নিয়ে মন খারাপ করা অযুক্তিকর বলে মনে করলাম। এরপর বাড়িতে প্রবেশ করলাম। নিজের কোনো দেবর নেই আমার। স্বামীর একজন বড় বোন, 2জন ছোট বোন ও আমার স্বামী। এলাকার দেবরেরা বাসর ঘর ধরেছে, টাকা দাবি করছে তারা। ঘরে যেতে দিচ্ছে না কাউকে। কোথা থেকে যেন তেড়ে এলো শাশুড়ি। কড়া কড়া কথা শোনাতে লাগলো ছেলেগুলোকে। আমার একজন চাচাতো যা শাশুড়িকে বুঝিয়ে বাইরে নিয়ে গেল। বলল, ছোটদের বিষয় ছোটরাই বুঝুক। শাশুড়ির একটাই কথা, আমার বাড়ির টাকা কেন পরের ছেলেরা নেবে। এদিকে স্বামীও নাছোড়বান্দা, একটা টাকাও দেবে না। নতুন বউ আমি, এতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকা যায়? এর মধ্যে আমার ননদেরা এসে হাজির। তারাও এবার টাকার জন্য বায়না ধরেছে। সারহানের মন যেন নরম হলো। বোনদের উদ্দেশ্য করে বলল, কত টাকা চাই তোদের? ননদ সাইমা বলল, 3000 টাকা দাও। সারহান আমার ব্যাগ উঁচু করে চকচকে 3টে 1000 টাকার নোট বের করে বোনের হাতে ধরিয়ে দিল। বেচারা দেবররা সারহানের টাকা দেওয়ার দিকে তাকিয়ে রইল। কষ্ট করে ঘর সাজালো তারা, অথচ টাকা নিল অন্য কেউ। সাইমা ও সায়রা 2 বোন। সাইমা একটি 1000 টাকার নোট ছেলেগুলোর দিকে ছুঁড়ে মেরে বলল, টাকা পেয়ে গেছো, এবার চলে যাও সবাই। টাকাটি কেউ না নিয়েই থমথমে মুখে ঘর ছেড়ে চলে গেল সকলে। ধীরে ধীরে ঘর খালি হলো। পড়ে থাকা টাকাটি সাইমা তুলে নিল। আমি আমার ব্যাগটি চাইলাম সারহানের কাছে। আসলে ব্যাগে আমার ফোনটি ছিল। মা বাবা বলেছিল পৌঁছে যেন কল দেই তাদের। এতক্ষণ ভিড়ভাট্টায় কল দিতে পারিনি। এখন যেহেতু ঘর খালি হয়েছে, তাই ভাবলাম কথা বলে নেই। সারহান কপট রাগ দেখিয়ে বলল, তোমার ব্যাগ আমি খাচ্ছি না, এই ধরো, বলে হাতের উপর আছড়ে দিল ব্যাগটি। তার এমন রাগ করার কারণ মাথায় ঢুকলো না আমার। ফোন বের করে মাকে কল দিয়ে কথা বলছিলাম। ননদ সায়রা খাবার হাতে প্রবেশ করলো আমার ঘরে। মার থেকে বিদায় নিয়ে কল কেটে দিলাম আমি। টেবিলে খাবার রাখতে রাখতে সায়রা বলল, প্রথম দিন এসে মায়ের কাছে আমাদের নিন্দে করছো বুঝি? সায়রার কথা শুনে কপালে ভাঁজে রেখা উঠলো আমার। কিছু বলতে যাব তার আগেই সায়রা বলল, মজা করেছি আমি ভাবি। মনে মনে ভাবলাম, এ আবার কেমন মজা?
খাবার রেখে চলে গেল সে। আমি বসে রইলাম ঘরে, একা একা খেতে ইতস্তত বোধ করছিলাম। ঘরের চারপাশে দেখতে লাগলাম স্বামীর ছবির দুটি ফ্রেম সহ তার বড় বোনের মেয়েদের একটি ছবি। বাচ্চাগুলো বেশ কিউট। আমার স্বামী শারহান পেশায় ছিলেন একজন ব্যবসায়ী, তার বাবাও বড় ব্যবসায়ী। দুজনেই ছিলেন সফল। শারহান দেখতেও বেশ সুন্দর ছিল। ফর্সা শরীরের সিল্কি চুলগুলো ছিল দেখার মতো। আমি বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ভারী শাড়ি পরে নড়তে নড়তে অসুবিধা হচ্ছিল। প্রচণ্ড ক্লান্ত থাকায় শোয়া মাত্রই ঘুম চলে এলো। ঠাস করে দরজা বন্ধ করার শব্দে ঘুম ভাঙলো। সদ্য ঘুম থেকে উঠে কোথায় আসি বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। শারহানকে দেখে মনে পড়ে গেল আমার জীবনের নতুন অধ্যায়ের কথা। শুনেছি বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয়। আমি উঠে গিয়ে তাকে সালাম করতে গেলাম। শারহান দূরে সরে গিয়ে বলল, এতক্ষণ তো ঘুমাচ্ছিলে, ওঠার কি প্রয়োজন ছিল? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 2:08। এত সময় একা একা ঘরে বসে কি করতাম আমি? ঘুমিয়েছি তো দোষের কি? নিজের মনে মনে আওড়ালাম কথাগুলো। আপনি তো মাত্র এলেন, একা একা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। শারহান পোশাক বদলাতে বদলাতে বলল, থাক, হয়েছে হয়েছে। ঢেকে রাখা খাবারগুলো খেতে শুরু করলো সে। একবারও প্রশ্ন করলো না আমি খেয়েছি কিনা বা খাবারগুলো কার জন্য। ক্ষুধা পেটে শুয়ে পড়লাম। শারহান লাইট অফ করে আমার পাশে এসে শুয়ে পড়লো। ভেবেছিলাম বাসর রাত কত রঙিন হবে আমার জীবনে। একে অপরকে ভালো রাখার প্রতিশ্রুতি দিব। খুব ভালো সময় পার করব নিজেদের মধ্যে। রায়ানের কথা খুব মনে পড়ছিল। সময় মতো আমাকে খাওয়ার জন্য অনুরোধ করতো সে। আমি না খেলে নিজেও খেত না। এসব ভাবতে ভাবতে সবেমাত্র চোখ লেগেছে, তখন অনুভব করলাম শারহান আমার কাছে আসছে ধীরে ধীরে। আমি ঝিম মেরে ওপাশ ফিরে শুয়ে রইলাম। তীব্র অভিমান গ্রাস করেছে আমাকে। শারহান এবার আমার খুবই কাছে এলো, আমাকে নিজের করে নিল। দু চোখ অশ্রুতে ভিজে এলো, কিছুটা যন্ত্রণায় আর কিছুটা